সালামু আলাইকুম। আমি আশরাফ হোসেন। আমার পরিচয় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ব্যাংক রিকনসিলিয়েশনের আজকে 4th লেকচার। আর যারা আগে 3টা লেকচার দেখেন না তারা দেখে আসবেন কাইন্ডলি। আচ্ছা, আজকে আমরা যে ম্যাথটা করব সেটা খুবই ক্রিটিক্যাল একটা ম্যাথ, বাট বুঝলে ইজি এবং বুঝলে মজাও লাগবে এই ম্যাথটা করতে। তো এটা হচ্ছে এইচএসসির বইয়ের উদাহরণ 5। তো প্রশ্ন দেখি আমরা। হিল্লন ট্রেডার্স 2012 সালের 30 নভেম্বর তারিখের ব্যাংক সমন্বয় বিবরণ নিম্নরূপ। আপনাকে ব্যাংক সমন্বয় বিবরণী দিয়ে দিছে। সেটা কিভাবে ওরা করেই দিছে যে নগদান বই মোতাবেক ব্যাংক জের, এটা 30 নভেম্বরের নগদান বই মোতাবেক ব্যাংক জের 14,366 টাকা। এটার সঙ্গে যোগ করছে প্রতিমধ্যে জমা, মানে রাস্তার মধ্যে যখন এটা করতেছিল তখনই জমা 2,530 টাকা, এবং বাদ বকেয়া চেক। কিছু চেক নাম্বার দেয়া আছে এখানে এবং এই অ্যামাউন্টগুলো বাদ গেছে। এটা এখানে প্রশ্নে দেয়াই আছে। তো এটা কেন বাদ, এদিকে এখন চোখ দেওয়ার দরকার নেই, আমরা পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে ডিসেম্বর মাসের ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট। ডিসেম্বর মাসের ব্যাংক স্টেটমেন্ট নিম্নরূপ। ডিসেম্বর মাসের ব্যাংক স্টেটমেন্টে কি আছে, মানে যারা ব্যাংক মেনটেন করে সেখানে আছে ইস্যুকৃত চেক বাম পাশে এবং ডান পাশে আছে জমা। ইস্যুকৃত চেক মানে কি, যে চেকগুলো আমরা মানুষকে দিছি, খরচ হচ্ছে আমাদের। তো এখানে চেক নাম্বার দেওয়া আছে, 3,451 নম্বর চেক, বিভিন্ন চেক নাম্বার দেওয়া আছে, চেক নাম্বার এগেনস্টে বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া আছে। এগুলো কিন্তু আমাদের খরচ। আর ডান পাশে দেওয়া আছে যে আমাদের অ্যাকাউন্টে যেসব ক্রেডিট হয়েছে, মানে টাকা যেসব জমা হয়েছে সেগুলোর কথা দেওয়া আছে ডান পাশে। তো এই ফিগারগুলো গেল, এবং নিচে আবার দুইটা ছক দেওয়া আছে। একটা দেওয়া আছে নগদ প্রদান জাবেদা, মানে এটা হচ্ছে আমার নগদান বইতে, এটা কিন্তু ব্যাংক স্টেটমেন্টে না। এটা হচ্ছে আমার নগদান বইয়ের হিসাব। নগদান বইতে আমি যেসব টাকা মাইনাস করছি বা নগদ প্রদান জাবেদা, সেগুলো চেক নাম্বার সহ দেওয়া আছে, কারণ আমি কাউকে চেক দিছি নিশ্চয়ই। নগদান বইতে হিসাব রাখছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা এখনো হিট হয়েছে নাকি হয়নি সেটা আমরা ম্যাথ করার সময় দেখব। এবং ডান পাশে আছে নগদ প্রাপ্তি জাবেদা, মানে যেগুলো আমি পাইছি। এখানেই মূলত ম্যাথের কমপ্লিকেটেড পার্টটা। এরপর যেগুলো আছে সেগুলো আপনারা এমনিতে বুঝবেন, তো আমি পড়াই দিচ্ছি তাও। ব্যাংক বিবরণীর জন্য দুটি মেমোরান্ডাম সংযুক্ত পাওয়া যায়। একটি 3,500 টাকার নোট 160 টাকা সুদ সহ ও 15 টাকা সার্ভিস চার্জ বাদে 3,645 টাকা আদায় করা হয়েছে। মানে 3,500 টাকার একটা প্রাপ্য নোট, মানে যেটা আপনি পাবেন, সেটার সঙ্গে আবার 160 টাকা সুদ যোগ করেন, তাহলে হচ্ছে 3,660। সেটা থেকে 15 টাকা বাদ দেন, 3,645 টাকা। এটা ব্যাংক স্টেটমেন্টে আদায় হয়েছে, এটা উপরে ম্যাথেও আছে। এবং এখানে ঘ দিয়ে কী বোঝানো হয়েছে সেটাও আমরা একটু পরে বলবো। এটা হচ্ছে বিভিন্ন রেফারেন্স অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক করার জন্য যেগুলো লাগবে। এর পরের পয়েন্টে যে আমরা ক্রেতার নিকট প্রাপ্ত 547 টাকার একটি চেক এনএসএফ এর কারণে ফেরত আসে। এনএসএফ মানে কি, নন সাফিসিয়েন্ট ফান্ড। আমি আমার কোনো কাস্টমার থেকে একটা চেক পাইছি 547 টাকার, কিন্তু সেটা তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ফান্ড নাই, 547 টাকায় তার অ্যাকাউন্টে নাই, সো ওই চেকটা ফেরত আসছে। আচ্ছা, এরপর হচ্ছে 31শে ডিসেম্বর তারিখের নগদান বই মোতাবেক জের, মানে নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে 12,534 টাকা, এবং ব্যাংক বিবরণী অনুযায়ী 20,180 টাকা। হিসাবে ব্যাংক কোনো ভুল করেনি, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করার সময় দুটি ভুল আছে। তারা আমাকে কিন্তু অলরেডি বলে দিছে যে ব্যাংক স্টেটমেন্টে কোনো ভুল নাই, কিন্তু নগদান বইয়ের ক্ষেত্রে দুইটা ভুল আছে, তুমি ওটা বের করো। বের করে তুমি কি করতে হবে, আমাকে করণীয় নগদান বই ও ব্যাংক বিবরণী পার্থক্যের কারণগুলো লিখো, মানে কেন ডিফারেন্সটা হচ্ছে, এবং এরপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আমরা এই ম্যাথটা সলিউশন থেকে বুঝবো, কারণ ম্যাথটা অনেক কমপ্লিকেটেড। সলিউশন থেকে যখন আমি আপনাদেরকে পিছনে গিয়ে দেখাবো যে কীভাবে হচ্ছে পুরো জিনিসটা, তখন আপনারা ইজিলি বুঝবেন। আমি এখানে প্রথমে সলিউশনটা খুলি, এরপর আবার প্রশ্নটা একটা আলাদা পেজে খুলতে হবে, কারণ যেহেতু প্রশ্নটা অনেক বড়, প্রশ্নটা আপনাদের সামনে থাকার দরকার আছে। তাহলে এটা হচ্ছে আমার প্রশ্নটা, এটাকে জুম করা যাবে? এটা হচ্ছে আমার প্রশ্নটা, আর এটা হচ্ছে আমার সলিউশন। তো
তো সলিউশনে আমাকে প্রথম কি চাইছে, প্রথম চাইছে পার্থক্যের কারণ। আচ্ছা, পার্থক্যের কারণ দেখানোর সময় প্রথমে আমরা এটা বলি, আমার প্রশ্নে প্রথমে যেটা দেয়া ছিল সেটা কয় তারিখে ছিল, সেটা ছিল নভেম্বর মাসের 30শে নভেম্বর 2012। এখানে কিছু বকেয়া চেক দেয়া ছিল। বকেয়া চেক মানে কি, চেকগুলো আমি চেক কাটছি, মানে চেক ইস্যু করে ফেলছি, কিন্তু ব্যাংকে এখন এগুলো ডেবিট করা নেই। ব্যাংকে এখন এগুলো ডেবিট করা নেই। তো পরবর্তীতে যখন আমি কি পাইলাম, ডিসেম্বর মাসে ব্যাংক বিবরণী পাইলাম। মানে আমি যেদিন এটা করছি উপরেরটা করছি কিন্তু 30শে নভেম্বর, আর ব্যাংক বিবরণী কোন দিনের, তার পরের দিনের। ব্যাংক বিবরণী কিন্তু 30শে নভেম্বরের না। তো 30শে নভেম্বর যেগুলো বকেয়া ছিল সেগুলো অনেকগুলো হয়তো বা ডিসেম্বর মাসের, তখন কিন্তু এগুলো ইস্যু হয়ে মানে ব্যাংকে ডেবিট হয়ে গেছে। দেখি কয়টা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা সলিউশনে যদি যাই, সবগুলো মিলাইলে, আপনারা পরীক্ষা যখন করবেন তখন সবগুলো মিলাই দেখতে হবে এগুলো। তো সবগুলো মিলাই দেখার পর যেটা দেখা যায় সেটা হচ্ছে, দেখেন 3000, প্রথম এখানে কত, এখানে প্রথমটা হচ্ছে 3451 নম্বর চেক, 2260 টাকা। মানে আমি কিন্তু এটা নগদান বই থেকে মাইনাস করছি, ব্যাংক স্টেটমেন্টে এটা ডেবিট হবে। তো এটা নভেম্বর মাসে হয় নাই, কিন্তু ডিসেম্বর মাসে গিয়ে ঠিকই কিন্তু 1 তারিখে, কয় তারিখে, ডিসেম্বর মাসের প্রথম তারিখে এটা 3451 নম্বর চেক 2260 টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে। এরকম প্রত্যেকটা ম্যাচ করে দেখার পর যেটা পাবেন সেটা হচ্ছে যে এই দুইটা চেক 3470 এবং 74 এগুলো ডেবিট ডিসেম্বর মাসেও হয়নি। কীভাবে বুঝলাম, এই যে আমার এখানে 3470 আছে, রেফারেন্সগুলো কেন দিচ্ছে, আমি যে আমার আনসারের রেফারেন্সগুলো, যেমন ক নাম্বার আনসার, ঠিক আছে, ম্যাচ করার জন্য, কারণ অনেক বড় একটা অঙ্ক। তো তো ক নাম্বার আনসারে দেখা যাচ্ছে আমার এখানে চেক প্রথমে ছিল 3470 নম্বর চেক 720 টাকার, এবং 3474 নম্বর চেক 1050 টাকা। এখন আমরা দেখি যে ডিসেম্বর মাসে আমরা দেখি যে ডিসেম্বর মাসে আমার যে চেকগুলো ইস্যুকৃত চেক, আমি অবশ্যই যেগুলো ইস্যুকৃত সেগুলোই হবে যে আমার ডেবিট, আর যেগুলো জমা সেগুলো হবে ক্রেডিট। তো যেগুলো ইস্যুকৃত চেক সেখানে কিন্তু এই লিস্টের মধ্যে কোথাও, ইস্যুকৃত চেকের মধ্যে কিন্তু 3470 বা 74 এই দুটো চেক কিন্তু নাই। সো এই দুটো চেক কিন্তু ডিসেম্বর মাসেও আমার ডেবিট হয় নাই। সো এগুলোর ডিফারেন্স এখনও রয়ে গেছে। সো এগুলো আমি ডিফারেন্সের কারণ হিসেবে এই দুটো চেক নিয়ে আসলাম, 3470 নম্বর চেক 720 টাকার, এবং 3474 নম্বর চেক 1050 টাকার। বাকি যে চেকগুলো আছে, যেমন একটা আমি দেখাইছি 3451 নম্বর চেক, এরপর আরেকটা দেখাই দিই, যেমন 3471 নম্বর চেক, কয় টাকা, 845 টাকা। এই যে 3471 নম্বর চেক 845 টাকা, এগুলো কিন্তু সবগুলা হয়ে গেছে ডেবিট। সো এগুলোর জন্য কোনো ডিফারেন্স হবে না, এগুলোর কাজ শেষ। কিন্তু যেগুলো হয় না ডেবিট, ওগুলো হচ্ছে আমার ডিফারেন্সের কারণ, আমি ওই দুইটা নিয়ে আসলাম। তাহলে নভেম্বর মাসে কাহিনী আমার শেষ। এরপর ডিসেম্বর মাসে আমি কি ম্যাচ করব, এই যে নগদ প্রদান জাবেদা, এটা কোন মাসের, অবশ্যই ডিসেম্বর মাসের, কারণ আমার নভেম্বর মাসের সব কাহিনী কিন্তু আমার এখানে শেষ হয়ে গেছে। এখান থেকে শুরু হয়েছে আমার ডিসেম্বর মাসের কাহিনী, এই জায়গা থেকে। তো নগদ প্রদান জাবেদাটা হচ্ছে ডিসেম্বর মাসের। তো ডিসেম্বর মাসে কোন কোন চেক, যেগুলো আমি নগদান বইতে হিসাব করছি, সেগুলো কোনগুলো ব্যাংক বিবরণী যেটা আছে, যে উপরেটা ব্যাংক বিবরণীতে হিট করে না, ওইটা সেম নভেম্বর মাসে যেগুলো আমরা হিট করে নাই সেগুলো আনছি। সিমিলারলি ডিসেম্বর মাসে যেগুলো আমি নগদান বই থেকে মাইনাস করছি কিন্তু ব্যাংকে ডেবিট হয় না, ওগুলো আনতে হবে। তো এই সবগুলোর সঙ্গে সবগুলো ম্যাচ করলে কি দেখা যায়, যেমন প্রথমটা হচ্ছে 3475 নম্বর চেক 1642 টাকা, এটা হয়ে গেছে। 3475 নম্বর চেক 1642 টাকা, এটা ডেবিট হয়ে গেছে। পরেরটা 3476 1300 টাকার, এটাও হয়ে গেছে। 3476 1300 টাকা। কিন্তু এভাবে মিলাইতে গিয়ে যখন দেখা যাচ্ছে যে 3478 নম্বর চেক 538 টাকা, এটা আপনি এই লিস্টে, উপরের লিস্টে, এই লিস্টে কোথাও পাবেন না। দ্যাট মিন্স 3478 নম্বর চেকটা এখনও ডেবিট হয় নাই। এরকম ম্যাচ করতে করতে 3481 নম্বর চেকটাও উপরের লিস্টে কোথাও পাওয়া যাবে না। তো এভাবে ম্যাচ করতে করতে এই চারটা চেক 3478, 3481 এবং 3484, 3486, এই 538, 807, 832 এবং 1890 টাকার চেকগুলো এখনও ব্যাংকে ডেবিট হয়নি। সো এগুলো ডিফারেন্সের কারণ, আমরা ডিসেম্বর মাসের চেক হিসেবে এগুলো লিখে ফেললাম। সো টোটাল আমার বকেয়া চেক কত আছে, এই সবগুলো যোগ করলে টোটাল বকেয়া চেক হচ্ছে
36 টাকা, এগুলো নগদান বইতে ঠিকই আমি মাইনাস করছি, কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট হয়নি। এইটাই ছিল ডিফিকাল্ট পার্ট, বাকি পার্টগুলো সব ইজি, তো ওগুলো আমরা সলিউশন করে ফেলি বাকি পার্টগুলো। খ নাম্বার সলিউশনে কি বলছে, আচ্ছা আরেকটা কথা, আমাকে কিন্তু প্রশ্নে বলে দিছে যে আমার নগদান বইতে 2টা ভুল আছে কিন্তু ব্যাংক স্টেটমেন্টে কোনো ভুল নাই। তো আমি বকেয়া চেক বের করছি, বকেয়া চেক কিন্তু ভুল না, বকেয়া চেক হচ্ছে যে নগদান বইতে আমি কাজ করে ফেলছি, ব্যাংকে এখনো ডেবিট হয় না কোনো কারণে, কিন্তু বলতেছে নগদান বইতে 2টা ভুল আছে। তো ভুলগুলো কি সেটা বের করতে হবে, ব্যাংক স্টেটমেন্টে কোনো ভুল নেই সেটাও কোশ্চেনে বলে দিছে। নগদান বইয়ের ভুলগুলো কি, আমরা সলিউশন থেকে যাই। খ নাম্বার পয়েন্টে লেখা আছে ইস্যুকৃত 3,485 নং চেক প্রকৃত টাকার পরিমাণ 539 টাকা, যা ব্যাংক বিবরণীতে সঠিক দেখানো হয়েছে কিন্তু নগদান বইতে 450 টাকা দেখানো হয়েছে। আচ্ছা কি বলছে, 3,485 নম্বর চেকটা আমরা চাই, এই যে 3,485 নম্বর চেক, খ নাম্বার পয়েন্টের রেফারেন্সটা এখানে দেওয়া আছে। আমাকে কিন্তু প্রশ্নে বলে দিছে ব্যাংক স্টেটমেন্টে কোনো ভুল নাই, সো এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে 539 টাকা, এটা সঠিক অ্যামাউন্ট। 3,485 নম্বর চেকের এগেনস্টে আমার ডেবিট হবে 539 টাকা, কিন্তু আমি যখন নগদ প্রদান জাবেদায় যাচ্ছি, নগদ প্রদান জাবেদায় গিয়ে দেখতেছি যে আমি এই চেকটার এগেনস্টে আসলে মাইনাস করছি 450 টাকা। দ্যাট মিনস যেখানে আমার মাইনাস করা উচিত ছিল 539 টাকা এবং ব্যাংক ডেবিট করছে ওইটাই, আমি মাইনাস করছি কত, 450। সুতরাং আমার 539 বিয়োগ 450 মানে 89 টাকা আমার কম মাইনাস করা হয়েছে, এটা আমার মাইনাস করে নিতে হবে এবং একটা ভুল আমি বের করে ফেললাম। যেহেতু আমি সংক্ষেপ করার জন্য সলিউশন থেকে গেছি, আমি অনেক ইজিলি বের করে ফেলছি, আপনাদেরকে তো পরীক্ষা হলে এটা খুঁজে খুঁজে বের করতে হবে। তো ওই চেক নাম্বারের সঙ্গে চেক নাম্বার ম্যাচ করে দেখবেন। এই যেমন এখানে 3,482 নাম্বার চেকের অ্যামাউন্ট ছিল 475 ব্যাংক স্টেটমেন্টে, তো আমার নগদান বইতেও সেম 475, সো এখানে কোনো ভুল নাই, যেখানে গিয়ে মিসম্যাচ দেখা যাবে সেখানে ভুল আছে। এবং যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে ব্যাংক স্টেটমেন্টের কোনো ভুল নাই, সো ভুলটা হচ্ছে অবশ্যই নগদান বইতে। তো আমরা পেয়ে গেলাম একটা ভুল, যে 539 বিয়োগ 450 মানে 89 টাকা আমি কম বিয়োগ করছি, মানে নগদান বইতে এটা বেশি রয়ে গেছে 89 টাকা। আচ্ছা গ নাম্বার, নগদ প্রাপ্তি জাবেদায় 20/12 তারিখে ভুলে ব্যাংকে 2,954 টাকা জমা দেখানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাংক বিবরণীতে জমা হয়েছে 2,945 টাকা। তো এটাও চলে যায়, আমরা দেখি 20/12 তারিখে 20শে ডিসেম্বর আমার নগদ প্রাপ্তি জাবেদা মানে নগদান বইয়ের প্রাপ্তি সাইট, মানে আমি যা পাইছি ওখানে দেখা যাচ্ছে যে আমি পাইছি 2,954 টাকা, কিন্তু সেম ডেটে যদি আমি ব্যাংকের জমা বা ব্যাংকের প্রাপ্তি মানে ব্যাংকে যেগুলো ক্রেডিট হয়েছে সেগুলো দেখি, ডেট কিন্তু একদিন ডিফারেন্স, কিন্তু আপনাকে অ্যামাউন্ট দিয়ে ম্যাচ করতে হবে বা এই যে রেফারেন্স গ নাম্বার দিয়ে রাখছে এগুলো দিয়ে ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো 20 তারিখেরটা অবভিয়াসলি ব্যাংকে 21 তারিখে ক্রেডিট হয়েছে, তো আমার যেখানে ব্যাংকে ক্রেডিট হয়েছে 2,945 টাকা, আমি নগদান বইতে যোগ করে রাখছি 2,954 টাকা, মানে হচ্ছে 9 টাকা আমি বেশি যোগ করে ফেলছি। কীভাবে বুঝলাম, যেহেতু আমার কোশ্চেনে বলছে ব্যাংক স্টেটমেন্টটা ভুল হবে না, সুতরাং নগদান বইয়েরটাই ভুল। 2,945 টাকার জায়গায় আমি যোগ করছি কত, 2,954 টাকা, মানে 9 টাকা আমি অতিরিক্ত যোগ করে ফেলছি, এটা ঠিক করতে হবে। তাহলে এটাও সলিউশন হয়ে গেলে, আমার 2টা ভুল আমি কিন্তু পেয়ে গেছি, সো আর ভুল খুঁজতে হবে না। এই জন্যই কোশ্চেনে আইডেন্টিফাই করে দিচ্ছি যে ভুল হচ্ছে 2টা, সো 2টা ভুল পেয়ে যাওয়া মানে হচ্ছে আর ভুল খোঁজা লাগবে না, বাকিগুলো ঠিক আছে। চেক নাম্বারের সঙ্গে চেক নাম্বার আর ম্যাচ করতে হবে না, বা জমা সাইডের সঙ্গে প্রাপ্তি সাইড আর ম্যাচ করতে হবে না। এরপর ঘ নাম্বার সলিউশন হচ্ছে প্রাপ্য নোট নিট 3,645 টাকা ব্যাংক আদায় করেছে যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। এটা হচ্ছে এই যে কোশ্চেনের এই পয়েন্টটা, কোশ্চেনের মধ্যে নিচে দিয়ে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টটা, যেখানে বলছিল 3,500 টাকার একটি প্রাপ্য নোট 160 টাকা সুদ সহ, মানে 3,500 টাকা যোগ 160, 3,660 টাকা থেকে 15 টাকা সার্ভিস চার্জ বাদে, মানে টোটাল নেট 3,645 টাকা কিন্তু ব্যাংক আদায় করছে, ঠিক আছে। কারণ এখানে কি বলছে, ব্যাংক বিবরণীতে এগুলা ব্যাংক বিবরণীতে 2টি মেমোরান্ডাম পাওয়া যাচ্ছে, মানে ব্যাংকের বিবরণীতে এগুলা অলরেডি রেকর্ড হয়ে গেছে, কিন্তু নগদান বইতে এখনও রেকর্ড হয়নি। সুতরাং এটা আমার নগদান বইতে ঠিকই যোগ করে নিতে হবে যে প্রাপ্য নোট নিট, নিট মানে কি, এই যে
3,500 যোগ 160 বিয়োগ 15, এই সব কিছু যোগ বিয়োগ করে 3,645 টাকা আসছে, এটাকে নেট ফিগার বলা হয়। এই নেট 3,645 টাকা ব্যাংক স্টেটমেন্টে ঠিকই কিন্তু ক্রেডিট হয়ে গেছে, কিন্তু নগদান বইতে এখনও প্রাপ্তি সাইডে বা যোগ যোগ করা হয় নাই, এটা করতে হবে। উমো নাম্বারটা কোয়েশনে দেওয়া আছে, এনএসএফ চেক 547 টাকা নগদান বইতে হিসাবভুক্ত না করায় বইয়ের জের বেশি আছে, মানে 547 টাকা আমি ব্যাংক স্টেটমেন্টে অন্য কাস্টমারের ফান্ড ফান্ড না থাকার কারণে এই চেকটা ফেরত আসছে, এটা ব্যাংকে ঠিকই মাইনাস হয়ে গেছে, কিন্তু আমি নগদান বইতে এখনো মাইনাস করিনি, সো মাইনাস করতে হবে। এবং লাস্টে পথির মধ্যে 31/12 তারিখে জমা 1,190 টাকা, এটা নগদ প্রাপ্তি চাপে দেওয়া আছে বলতেছে। তো এই যে 31/12 1,190 টাকা এটা জমা হয়েছে, কিন্তু এইটা কিন্তু ব্যাংক স্টেটমেন্টে কিন্তু এই যে 31 তারিখেরটা হয় 31 তারিখে ব্যাংক স্টেটমেন্টে ক্রেডিট হবে, বা 1 তারিখ ওই জানুয়ারি মাসে 1 তারিখে হবে, কিন্তু এখানে কিন্তু 30 তারিখে লাস্ট এন্ট্রি, সো এটা কিন্তু এখনো ব্যাংকে ক্রেডিট হয় নাই 31/12 1,190। তো এটা ব্যাংক স্টেটমেন্টে এখনো ক্রেডিট হয়নি, এটারও আমাকে অ্যাডজাস্টমেন্ট নিতে হবে। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে কোশ্চেনে তো বলছে ব্যাংক স্টেটমেন্টে কোনো ভুল নাই, তো এটা তো ক্রেডিট হয়নি, এটা তো ভুল। ক্রেডিট না হওয়াটা ভুল না, কারণ ক্রেডিট না হওয়ার কারণ হচ্ছে হয়তো বা ব্যাংক বন্ধ হয়ে গেছে বা ব্যাংক আবার শেষ হয়ে গেছে। ভুল হচ্ছে যে অ্যামাউন্টের মিসম্যাচ, যেগুলো এর আগের ক্ষেত্রে হয়েছিল, যে একটা অ্যামাউন্টের জায়গায় আরেকটা লিখছেন, ওটা ভুল। তো এই ওভারঅল অ্যাডজাস্টমেন্টগুলো আমরা দিয়ে সলিউশনটা কীভাবে করব? সলিউশনটা করব আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ব্যালেন্স এক পাশে লিখলাম, এবং একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স আরেক পাশে লিখবো, এগুলো কোশ্চেনে দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা নগদান বই সাইডটা আগে শেষ করি, মানে বাম পাশেরটা। নগদান বইতে কী কী ভুল ছিল, যে ভুলগুলো ছিল, যেমন ব্যাংকে জমা নগদান বইতে বেশি লিখছিলাম 9 টাকা, ওইটা মাইনাস করে দিলাম। এরপর হচ্ছে ইস্যুকৃত চেক আমি নগদান বইতে কম লিখছিলাম 89 টাকা, ওইটা মাইনাস করে দিলাম। ব্যাংক নোট সহ মানে যেটা নিট আদায় করছে 3,645 টাকা নগদান বইতে যোগ করা হয় নাই, যোগ করে দিলাম। এবং লাস্টেরটা হচ্ছে এনএসএস চেক 547 টাকা, এটা বিয়োগ করে দিলাম। আর ব্যাংক স্টেটমেন্টে কী করলাম, ব্যাংক বিবরণী অনুযায়ী আমার 20,180 টাকা, এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা লিখলাম। এরপর হচ্ছে যেগুলো যেগুলো বকেয়া চেক ছিল, মানে চেক আমি নগদান বই থেকে ঠিকই মাইনাস করছি কিন্তু ব্যাংকে এখনও যায় নাই, এগুলো মাইনাস করতে হবে, পরের দিন হয়ে যাবে, সো আমি এগুলো মাইনাস করে দিলাম বকেয়া চেকের অ্যামাউন্টগুলো। টোটাল 5,836 টাকা, ওইটা উপরে ক্যালকুলেশন দেখানো হয়েছে। এবং পুঁথির মধ্যে যেটা জমা, যেটা ক্রেডিট হয় না, সেটা আমি যোগ করে দিলাম। এই হচ্ছে ওভারঅল ব্যাংক রিকনসিলিয়েশন। এবং ব্যাংক রিকনসিলিয়েশন চ্যাপ্টারের উপর লেকচারগুলো এখানেই শেষ। উপরে যে থিওরিগুলো ছিল, যেগুলো আমরা স্কিপ করছি, ওগুলো আসলে ম্যাথের মধ্যে আমরা যে এক্সপ্লেনেশনগুলো করছি, ওই এক্সপ্লেনেশনের মধ্যেই থিওরিগুলো আসলে চলে আসবে। তাও যদি কোনো থিওরিতে কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, আমি থিওরিগুলো এক্সপ্লেনেশন অবশ্যই দিয়ে দিব। তো ব্যাংক রিকনসিলিয়েশন চ্যাপ্টারের উপর লেকচার আপাতত এখানেই শেষ। পরবর্তীতে অ্যাকাউন্টিং কোনো একটা কনসেপ্টের উপর অবশ্যই লেকচার নেওয়া হবে। যদি ভিডিও ভালো থাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।